একটা সাধারণ সুইসাইড কেস, কিন্তু সেই কেসের ভেতরে লুকিয়ে আছে এমন এক সত্য যেটা পুরো সিস্টেমকেই কাঁপিয়ে দিতে পারে। অন্যদিকে একজন ফিয়ারলেস মহিলা পুলিশ অফিসার ইয়োগেশ্বরী, যে সত্যের জন্য নিজের ক্যারিয়ার, লাইফ সবকিছু রিস্ক নিতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, সে কি এই সত্যটা প্রমাণ করতে পারবে, নাকি পাওয়ারফুল মাফিয়া আর করাপ্ট সিস্টেম তাকে চুপ করিয়ে দেবে? নর্থ চেন্নাইয়ের অন্ধকার দুনিয়ায় শুরু হয় এক ভয়ঙ্কর খেলা, যেখানে ল আর ক্রাইমের মাঝে দাঁড়িয়ে আছে একা একজন ইয়োগেশ্বরী। তো শেষ পর্যন্ত সে কি এই ক্রাইমটাকে প্রমাণ করতে পেরেছিল, নাকি নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি অ্যাকশন, ক্রাইম আর থ্রিলার ভরা মুভি ইগুয়েদা। আশা করি মুভিটা আপনাদের ভালো লাগবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই পুলিশ অফিসার ইয়োগেশ্বরীকে দেখানো হয়, যে একটি লোককে ইন্টারোগেশন করছিল, টর্চার করছিল, কারণ সে তার কাছ থেকে কিছু ইনফরমেশন চাইছিল। অবশেষে টর্চারের পরে লোকটা ইয়োগেশ্বরীকে সেই ইনফরমেশনগুলো দিয়ে দেয়। ইয়োগেশ্বরী সেই ইনফরমেশন মোতাবেক একটি বারে চলে যায়। এরপরেই সেই বারে গিয়ে ইয়োগেশ্বরী একটি লোককে খুঁজে বের করে এবং তার সাথে একসাথে বসে কথা বলে। এমনকি সেই লোকটাকে ইয়োগেশ্বরী এক বোতল মদও দেয়। লোকটা যখনই সেই মদটা খেতে যাবে, ইয়োগেশ্বরী তার মাথায় আরও একটা মদের বোতল ভাঙে। এরপরেই সেখানে থাকা সেই লোকটার বেশ কয়েকজন লোক ইয়োগেশ্বরীর উপরে হামলে পড়ে। তারা তাকে মারধর করার চেষ্টা করে, কিন্তু ইয়োগেশ্বরী তাদেরকে প্রচণ্ড মারধর করে উল্টো তাদেরকেই কুপকাত করে দেয়। আসলে এরা ছিল চোর সিন্ডিকেট, মানে চোরের দল। ছোটখাটো অনেক চুরি তারা করে। ইয়োগেশ্বরী এখানে এসেছিল এই চুরির কেসটার সমাধান করতে, কিন্তু চোররা তাকে দেখে পালিয়ে যায় না, ভাবে একজন মহিলা পুলিশ অফিসার তাদের কী বা করতে পারে। কিন্তু ইয়োগেশ্বরী তাদের সবাইকে প্রতিহত করে এবং লকআপে ভরে দেয়। ইয়োগেশ্বরী এরপরেই সেই সব চোরগুলোকে পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং তারা যেসব জিনিসগুলো চুরি করেছিল সেগুলো তাদের কাছ থেকে উদ্ধার করে। এরপরেই দেখা যায় ইয়োগেশ্বরী সেই সব লোকদের থানায় ডাকে এবং তাদের বলে উপযুক্ত প্রমাণ দিয়ে তাদের জিনিসগুলো ফিরিয়ে নিয়ে যেতে। যখনই ইয়োগেশ্বরী থানার ভেতরে ঢোকে, তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে জেলখানা থেকে কয়েকজন কয়েদি পালিয়ে গেছে, কিন্তু এখনও সঠিক ইনফরমেশন বের করা যায়নি আসলে কারা কারা পালিয়েছে। কিন্তু তারা সন্দেহভাজন হিসেবে এই কয়েকজনকে অ্যারেস্ট করেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, এই কয়েকজনের ভেতরে সেই কয়েদিরা আছে কিনা, থাকলেও তারা কারা সেটা জানার জন্য কোনো উপায় নেই। আর এটা যখন ইয়োগেশ্বরী জানতে পারে, জেলখানায় কয়েদিদের নিয়ম শৃঙ্খলা শেখানোর সময় যে কমান্ডগুলো দেওয়া হয়, ইয়োগেশ্বরী তারই একটা কমান্ড দেয়, যার ফলে সেখান থেকে হুট করেই 4 জন কয়েদি উঠে দাঁড়ায়। তখনই ইয়োগেশ্বরী বুঝতে পারে এরা জেলে থেকে এসেছে, এরা নিশ্চয়ই সেই কয়েদি হবে। এরপরে ইয়োগেশ্বরী তাদের আবারও জেলে পাঠিয়ে দিতে বলে। আর এটা থেকেই বোঝা যায় ইয়োগেশ্বরী শুধুমাত্র সাহসীও নয়, সে অনেক বুদ্ধিমতীও। থানায় আসার কিছুক্ষণ পরেই ইয়োগেশ্বরী জানতে পারে একজন বিজনেসম্যান সুইসাইড করেছে। আর এটা শোনার পরেই ইয়োগেশ্বরী সেই ক্রাইম সিনে চলে যায়। ইয়োগেশ্বরী দেখতে পায় সে যাবার আগেই সেখানে ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা চলে গিয়েছিল আর তারা এভিডেন্সও কালেক্ট করে ফেলেছে। আর সেখানে আমরা জানতে পারি যে লোকটা মারা গেছে তার সেকেন্ড ওয়াইফ সেখানে বসে কান্নাকাটি করছিল। সে বারবার বলছিল, আপনি এমন ডিসিশন কেন নিলেন? সেই লোকটাকে দেখে মনে হচ্ছিল সে নিজেকেই গুলি করে মেরে ফেলেছে। লোকটার একটা ছেলেও ছিল, সেও সেখানে উপস্থিত ছিল। ইয়োগেশ্বরী দেখতে পায় সবাই একেবারেই স্বাভাবিক ব্যবহার করছে, যেমনটা করা উচিত। ইয়োগেশ্বরী যে পুরো ক্রাইম সিনটা ভালো করে দেখে আর ক্লু খুঁজতে শুরু করে। এরপরে সে ভাবে লোকটার স্ত্রী এবং তার ছেলেকে ইন্টারোগেশন করতে হবে, তাদের স্টেটমেন্ট নিতে হবে। এই জন্য সে তাদের থানায় যেতে বলে, কিন্তু তারা দুজনেই বলে তারা তাদের গাড়িতে চলে যাবে। এই জন্য ইয়োগেশ্বরী বলে সেও তাদের গাড়িতে যাবে। যাবার সময় ইয়োগেশ্বরী তাদের দুজনের সাথেই কথা বলতে শুরু করে। ইয়োগেশ্বরী তখন জানতে পারে সেই মহিলাটা সে ভিকটিমের সেকেন্ড ওয়াইফ, কয়েক বছর আগেই তাদের বিয়ে হয়েছে। সেই মহিলা বলে হ্যাঁ। ইয়োগেশ্বরী তখন ভাবে হয়তোবা ভিকটিমের দ্বিতীয় স্ত্রী ভিকটিমকে খুন করেছে। কিন্তু কিছুক্ষণ ভাবার পরেই ইয়োগেশ্বরী সেই ভিকটিমের ছেলেকে জিজ্ঞেস করে, এই মার্ডারটা কি তুমি করেছো? ছেলেটা হতবাক হয়ে যায়। ইয়োগেশ্বরী সেখানে আরও কিছু প্রশ্ন করে। এরপরেই সেই ছেলেটাকে বলে, আমি জানি তোমার আর তোমার বাবার মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে সমস্যা চলছিল। আমার মনে হয় তুমি রাগের মাথায় সম্পত্তির জন্যই তোমার বাবাকে খুন করেছ। ছেলেটা বলে, আপনার কি মাথা খারাপ হয়েছে? উনি আমার বাবা, আমি ওনাকে কেন খুন করতে যাব? ওই সময়টাতে সেই গাড়িটা একটা ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, যার ফলে গাড়িটা একেবারে স্লো যাচ্ছিল।
ইগোশ্বরী বলে, আসলে আমার কাছে মনে হয় তোমার বাবা সুইসাইড করেনি, তাকে খুন করা হয়েছে। কারণ যেভাবে সে গানটা ধরেছিল আর যেখানে গুলি করা হয়েছে তাতে কোনোভাবে মনে হয় না যে সে সুইসাইড করেছে। আমার মনে হচ্ছে কেউ তাকে মাথায় গুলি করে তার হাতে শুধু গানটা ধরিয়ে দিয়েছে। এই কথা বলার পরপরই সেই ছেলেটা গাড়ি থেকে নেমে পালাতে শুরু করে। ইগোশ্বরীও তার পিছু পিছু দৌড়াতে শুরু করে। অবশেষে ইগোশ্বরী সেই ছেলেটাকে ধরে ফেলে এবং তাদের মধ্যে ফাইট হয়। ইগোশ্বরী অতঃপর ছেলেটাকে থানায় নিয়ে আসে। সেই ছেলেটার শ্বশুর একজন বড় রাজনীতিবিদ ছিল, যার ফলে বেশ কয়েকজন লয়ার ছেলেটাকে ছাড়ানোর জন্য থানায় চলে আসে। কিন্তু ইগোশ্বরী বলে তাকে তো ছাড়া যাবে না, কারণ ছেলেটা নিজেই তার মুখে ক্রাইম কনফেস করেছে। লয়ার বলে হয়তো সে ভুলে বা চাপের বশে সেটা করে ফেলেছে, তাকে এখন যেন ছেড়ে দেওয়া হয়। তখনই ইগোশ্বরী সেই ছেলেটাকে লকআপ থেকে বের করে লয়ারদের সামনে মারধর করতে শুরু করে। আর এতেই লয়াররা ভরকে যায়, বুঝতে পারে ইগোশ্বরী কোনোভাবেই ছেলেটাকে ছাড়বে না। এরপরে সেই লয়াররা থানার বাইরে চলে আসে আর সেই পলিটিশিয়ানের সাথে কথা বলে যে এই পুলিশ অফিসার কোনোভাবেই ছেলেটাকে ছাড়বে না, কারণ সে কনফেস করেছে নিজের মুখে। তখন সেই লোকটা বলে, বুঝেছি, যা করার আমাকেই করতে হবে। এই জন্য সেই লোকটা থানার ভেতরে চলে যায়। ইগোশ্বরীকে বলে, এই ছেলেটা আমার মেয়ের জামাই, ও যদি ছোটখাটো ভুল করেও থাকে তুমি ওকে ছেড়ে দাও, বাকিটা আমি দেখে নেব। লোকটা এরপরেই তার প্রভাবশালী একটা পরিচয় দেয়। কিন্তু ইগোশ্বরী বলে, আপনি কেন? এখানে যদি কমিশনার এসেও বলে তাহলে আমি ওকে ছাড়ব না, কারণ ও নিজের মুখে তার ক্রাইম স্বীকার করেছে। তখনই লোকটা বলে, আমার সাথে শত্রুতা করো না, এর ফল ভালো হবে না। কিন্তু ইগোশ্বরী সেটারও একটা বাঁকা জবাব দিয়ে দেয়, যার ফলে সেই পলিটিশিয়ান রেগে যায় এবং সেখান থেকে চলে আসে। সেই রাজনীতিবিদ সেখান থেকে বের হওয়ার পরপরই পুলিশ কমিশনারকে কল করে আর বলে কিছু একটা করার জন্য। কমিশনার বলে, টেনশন করো না, যা ব্যবস্থা করার আমি করছি। কয়েকদিন পরেই দেখা যায় ইগোশ্বরীকে হেড অফিসে ডাকা হয়। ইগোশ্বরী আসলে জানতো তাকে এখানে কেন ডাকা হয়েছে, কারণ এরকম তার সাথে আগেও হয়েছে। ইগোশ্বরী সেখানে যায়, পুলিশ কমিশনার তাকে ট্রান্সফার লেটার হাতে ধরিয়ে দেয়। আর এতে ইগোশ্বরী একটু মুচকি হাসে, কারণ ইগোশ্বরীর কাছে এটা একেবারেই স্বাভাবিক। এর আগেও তাকে বেশ কয়েকবার ট্রান্সফারের মুখোমুখি হতে হয়েছে। যাই হোক, এরপরে ঘটনা চলে যায় 1 মাস আগে, যেখানে দেখা যাচ্ছিল সন্ত্রাসীরা একজন পুলিশ অফিসারকে ধাওয়া করছিল এবং একটা সময় তাকে মেরেই ফেলে। এরপরেই তারা সেখানে বলাবলি করতে থাকে এই পুলিশ অফিসারের ডেড বডিটা তারা কিভাবে নষ্ট করে ফেলবে বা গুম করে ফেলবে। এরপরেই সেই সন্ত্রাসীরা পুলিশের ডেড বডিটাকে একটি সেপটিক ট্যাঙ্কের ভেতরে ফেলে দেয়। ঘটনা বর্তমানে চলে আসে, যেখানে ইগোশ্বরী তার নতুন থানায় জয়েন হবার জন্য তৈরি হচ্ছিল। অন্যদিকে সেই পুলিশ স্টেশনকেও দেখা যায় নতুন পুলিশ অফিসার বরণ করার জন্য তারাও তৈরি হচ্ছিল। ইগোশ্বরী যখন সেই পুলিশ স্টেশনের দিকে আসছিল, ইগোশ্বরী যখন সেই থানার দিকে আসছিল, তার চোখে কয়েকটা পোস্টার পড়ে। সেই পোস্টারগুলোতে লেখা ছিল আজকে সকাল 10:30-এ একজন শেঠকে খুন করা হবে, সে মারা যাবে। এটা পড়ার পরে ইগোশ্বরী অবাক হয়ে যায়। তার সাথে থাকা সেই কনস্টেবলকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। সেই পুলিশ অফিসার বলে, আসলে ম্যাডাম, এই এরিয়াতে এক রাউডি থাকে যে খুবই ভয়ঙ্কর, সে পুলিশকে পর্যন্ত ভয় পায় না। আর যদি তার কোনো শত্রুকে সে মারতেই চায় তাহলে এই ধরনের পোস্টার ছাপিয়ে পুরো এরিয়াতে লাগিয়ে দেয়, আর এভাবেই সে তার শত্রুদের মনে ভয় তৈরি করে। এটা শুনে প্রচণ্ড হতবাক হয়ে যায় ইগোশ্বরী, যে একজন সন্ত্রাসী এমনটা করার সাহস কিভাবে পায়। এরপরে ইগোশ্বরী চলে যায় সেই শেঠকে বাঁচানোর জন্য, কিন্তু ইগোশ্বরী দেখতে পায় সে যাবার আগেই সেখানে সেই রাউডির লোক পৌঁছে গেছে, আর সেই লোকটাকে তারা সেখানেই মেরে ফেলে। রাউডির লোকগুলো সেখান থেকে চলে যায়। ইগোশ্বরী ছুটে আসে এবং সেই শেঠকে হসপিটালে নিয়ে যাবার জন্য বাকিদের কাছ থেকে সাহায্য চায়। সেখানে থাকা আরও কয়েকজন পুলিশ অফিসার নীরবে সেগুলো তাকিয়ে দেখছিল। তারা ইগোশ্বরীকে কোনো সাহায্যই করে না। এতে সে প্রচণ্ড রেগে যায়। থানার ভেতরে আসার পরে পুলিশ অফিসারদের ইগোশ্বরী বকাঝকা করতে থাকে। এছাড়া ইগোশ্বরী সেখানে সেই রাউডির ব্যাপারে পুলিশদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা কেউ কোনো কথাই বলছিল না, চুপ করে দাঁড়িয়েছিল। তখনই চা দেবার জন্য একটি মেয়ে থানায় চলে আসে, আর সেই মেয়েটি ইগোশ্বরীকে বলে, এরা কেউ বলবে না, আসলে এই এরিয়াতে জাওয়াহার নামের একজন সন্ত্রাসী রয়েছে, আর সেই এইসব কিছু করছে। এমনকি জাওয়াহারকে পুলিশও প্রচণ্ড ভয় পায়, এই জন্য পুলিশও তার বিরুদ্ধে কোনো অ্যাকশনই নেয় না। এরপরে সেই জাওয়াহারকে দেখানো হয় যে কোথাও গাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তার ভেতরে হঠাৎ করেই তাকে বেশ কয়েকজন লোক আক্রমণ করে বসে। সেও তাদের সাথে
তুমুল ফাইট করতে থাকে। সে যখন বুঝতে পারে এই লোকগুলোকে কেউ হায়ার করেছে তাকে মারার জন্য, তখন জাওয়াহার তাদের আরো বেশি মারে এবং জিজ্ঞেস করে তাদের কে পাঠিয়েছে। সেই লোকগুলোকে কিছুক্ষণ মারার পরে সে চলে যায় তার বোনের বাড়িতে। কিন্তু দেখা যায় জাওয়াহারের বোন তাকে দেখার পরেই ঘাবড়ে যায় এবং নার্ভাস হয়ে কথা বলতে থাকে। আর তখনই আমরা জানতে পারি সেই লোকগুলোকে জাওয়াহারের বড় বোনই তাকে মারতে পাঠিয়েছিল। জাওয়াহার সেখানে বসেই খাবার খেতে থাকে আর একটা সময় তার বোনকে বলে, তুমি সেই লোকগুলোকে পাঠিয়েছিলে তাই না, যাতে ওরা আমাকে মেরে ফেলতে পারে আর তুমি পুরো প্রপার্টিটা হাতিয়ে নিতে পারো, তাই তো? তার বড় বোন নার্ভাস হয়ে বলে, তোমার কোথাও ভুল হচ্ছে। তখনই জাওয়াহার আর কোনো সময় না দিয়ে তার বড় বোনের গলায় ছুরি চালিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এরপরই যখন জাওয়াহারের বোনের জামাই এটা দেখে ফেলে, সে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জাওয়াহার তাকেও মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় জাওয়াহারের ভাগ্নি এই সব কিছু দেখে ফেলে, অর্থাৎ দুটো মার্ডারই। বাচ্চা মেয়েটি সেখানে কাঁদতে থাকে। জাওয়াহার প্রথমেই ছুরিটা লুকিয়ে তাকে কাছে টেনে নেয় এবং বলে কিছুই হয়নি, শান্ত করে। ঠিক ওই সময়টাতে সেই বাচ্চা মেয়েটিকেও জাওয়াহার ছাড়ে না, তাকেও মেরে ফেলে। এদিকে যোগেশ্বরী তার টিম নিয়ে সেই শেরের কাছে হসপিটালে যাচ্ছিল, যাতে করে সে জাওয়াহারের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট নিতে পারে। কিন্তু রাস্তার মধ্যে শুনতে পায় সেই শেড হসপিটালে মারা গেছে। এতে যোগেশ্বরী প্রচণ্ড রেগে যায় আর সে কনস্টেবলকে বলে গাড়িটা এখন সরাসরি জাওয়াহারের বাড়িতে নিয়ে যাবার জন্য। তখনই সেই কনস্টেবল ভয়ে বলে, জাওয়াহারের বাড়িতে যাবার কি কোনো দরকার আছে? যোগেশ্বরী বলে, সেটা আমি বুঝে নেব। কিছুক্ষণ পরেই যখন সে জাওয়াহারের বাড়িতে চলে যায়, জাওয়াহার তাকে দেখে প্রচণ্ড অবাক হয় আর বলে, তোমার এত বড় সাহস হলো কি করে? আজ পর্যন্ত কোনো পুলিশ অফিসার আমার বাড়ি পর্যন্ত আসতে পারেনি, আর তুমি তো একজন মহিলা হয়ে তোমার এত বড় স্পর্ধা। যোগেশ্বরী বলে, আমার সাহসটা কত বড় সেটা তোমাকে পরে দেখাবো, আমি তোমাকে এখানে এসেছি অ্যারেস্ট করার জন্য। জাওয়াহার বলে, কিন্তু আমার বিরুদ্ধে তো কোনো প্রমাণই নেই। যোগেশ্বরী বলে, হ্যাঁ, আর এই জন্যই তুমি এতক্ষণ আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাচ্ছ। কিন্তু ভেবো না, আমি প্রমাণ নিয়ে আবারও ফিরে আসব আর তোমাকে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যাব। জাওয়াহার আসলে কখনোই মেয়েদের সম্মান করত না। সেখানে সে যোগেশ্বরীকেও বাজে নজরে দেখতে থাকে আর তাকে বলে, ঠিক আছে, সেটা দেখা যাবে। যোগেশ্বরী সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ জাওয়াহার তার লোকদের নিয়ে একটি দোকানের সামনে এসে দাঁড়িয়ে থাকে আর সেখানে একটি দোকানের মহিলাকে বারবার বাজে নজরে দেখছিল। দোকানটা সেই মহিলার হাজবেন্ড আর তারা দুজন মিলেই দোকানটা চালাতো। জাওয়াহার মাঝে মধ্যেই সেই দোকানে আসতো আর ইচ্ছে করেই ছোটখাটো জিনিস কিনত এবং বড় নোট দিত, যাতে করে সেই টাকাটা ভাঙটি করে ফেরত দিতে হয়। আর সেই সুযোগে জাওয়াহার সেই মহিলার হাত বাজেভাবে স্পর্শ করত। এরপরেই জাওয়াহার সেই দোকানদারকে বলে তার সাথে তার বাড়িতে দেখা করার জন্য। কিছুক্ষণ পরেই দেখা যায় সেই লোকটা আসে। অন্যদিকে একজন পলিটিশিয়ানও জাওয়াহারের সাথে দেখা করতে আসে। সে জাওয়াহারকে বলছিল, শুনলাম একজন মহিলা পুলিশ অফিসার নাকি তোমার বাড়িতে চলে এসেছে। এটা একেবারেই ঠিক হয়নি। যদি পুলিশ অফিসার এইভাবে তোমার বাড়িতে ঘোরাফেরা করে, তাহলে পুরো এরিয়াতে সবার মনের মধ্যে থেকে তোমার ভয়টা কেটে যাবে আর এভাবে তুমি কাজ চালাতে পারবে না। তাই তোমাকে এই বিষয়ে আরো কঠোর হতে হবে, শক্ত হতে হবে। এতে জাওয়াহার প্রচণ্ড রেগে যায় এবং একটা ব্যাট দিয়ে বারবার তার মাথায় আঘাত করে সেখানেই মেরে ফেলে। চিৎকার করে বলতে থাকে, আমার ভয় কিভাবে মানুষের মধ্যে থাকবে সেটা আমি জানি, তোমাকে শেখাতে হবে না। আমার মুখের ওপরে কথা বলো, তোমাকে এত বড় সাহস কে দিল? অন্যদিকে সেই মহিলার হাজবেন্ড এই দৃশ্য দেখার পরে ভয়ে কাঁপতে শুরু করে। জাওয়াহার বৃদ্ধ লোকটাকে বলে, তুমি কি জানো আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি? বৃদ্ধ লোকটা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, কেন? জাওয়াহার বলে, তোমার স্ত্রীকে আমার চাই আর তুমি তাকে আমার কাছে রেখে এখান থেকে চলে যাবে, নয়তোবা তোমার অবস্থাও এর থেকেও খারাপ হবে। লোকটা আরো বেশি ভয় পেয়ে যায়। কিছুক্ষণ ভাবার পরেই বলে, আমি তোমার কথা মেনে নিতে রাজি। জাওয়াহারের এসব কর্মকাণ্ড দেখে বোঝাই যাচ্ছিল সে কতটা ভয়ঙ্কর, নির্দয় আর নিষ্ঠুর। এরপরে একটা কলেজকে দেখানো হয়, যেখানে একটা এক্সাম আজকে হবে, পুলিশের এক্সাম। যোগেশ্বরীকে সেখানে ডাকা হয় ইন্সপেকশনের জন্য। যোগেশ্বরী যখনই আসে, সে স্বাভাবিকভাবে সবগুলো ক্লাস ইন্সপেকশন করছিল, কিন্তু যোগেশ্বরী হঠাৎ করে একটি ক্লাসে যখন আসে, দুইজন স্টুডেন্টকে দেখে তার খটকা লাগে, কারণ তার মনে হচ্ছিল তারা কোনোভাবেই এখানকার স্টুডেন্ট হতে পারে না। এমনকি তাদের কিছু কাজকর্ম দেখেও তার সন্দেহ লাগছিল। তখনই যোগেশ্বরী যে সেই দুইজনকে ধরে, তাদের সার্চ করে এবং দেখতে পায় তার ধারণাই সত্যি, তারা সেখানে পরীক্ষায় নকল করছিল। অন্যদিকে ক্লাসের দায়িত্বে থাকা সেই টিচারও এটা দেখেও না দেখার ভান করছিল।
ছিল। এই জন্য ইগোশ্বরী সেই দুজন স্টুডেন্টকে মারধর করে, এমনকি সেই টিচারকেও বকাঝকা করে। এরপরে ইগোশ্বরী সেই দুজন স্টুডেন্টকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। ঠিক তখনই পুলিশ কমিশনার সেখানে চলে আসে। সে উল্টো ইগোশ্বরীর উপরে রাগ ঝাড়তে থাকে, বলে তুমি এখানে এসে এ ধরনের প্রবলেম কেন করছো? ইগোশ্বরী বলে এরা সবাই পড়াশোনা করে কষ্ট করে পরীক্ষা দিতে এসেছে, আর এরা দুইজন চিটিং করে এই পরীক্ষায় পাশ করে যাবে, যার ফলে যারা পরিশ্রম করেছে তারা সিট পাবে না, আর সে কখনোই সেটা হতে দেবে না। সেখানে থাকা বাকি স্টুডেন্টরা দেখা যায় ইগোশ্বরীকেই সাপোর্ট করতে শুরু করে। এটা দেখার পরে সেই পুলিশ কমিশনার সেখানে তেমন আর কিছুই করতে পারে না। এরপরই সে সেখান থেকে চলে আসে। এদিকে আমরা ফ্ল্যাশব্যাকে দেখেছিলাম একটা পুলিশ অফিসারকে মেরে কয়েকজন সন্ত্রাসী সেটাকে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছিল। আসলে এটা এই এরিয়ারই ছিল। আর ইগোশ্বরী সেই কেসটা এখন ইনভেস্টিগেশন করতে শুরু করে। ইগোশ্বরী প্রথমে সিসিটিভি ক্যামেরার ফুটেজে সেই কেসটা সমাধান করার চেষ্টা করে, আর সে দেখতে পায় রাস্তার একটা গোপন সিসিটিভি ক্যামেরাতে সেই চারজন যে পুলিশ অফিসারকে খুন করছিল সেটা রেকর্ড হয়ে গেছে। এমনকি সেই সিসিটিভি ফুটেজে তাদের চেহারাও স্পষ্ট দেখা যাচ্ছে। ইগোশ্বরী সেই কনস্টেবলকে বলে এদের চারজনকে কোনোভাবেই ছাড়বে না, তারা একজন পুলিশ অফিসারকে মার্ডার করেছে। কিন্তু সেই কনস্টেবল বলে এরা খুবই জঘন্য এবং শক্তিশালী লোক, এদের সাথে না লড়াই করাই ভালো। কিন্তু ইগোশ্বরী কোনো কথাই শোনে না। পরের দিনই চলে যায় সেই চারজনের কাছে যারা তখন একসাথে ফুটবল খেলছিল। ইগোশ্বরী বলে সে তাদের সাথে ফুটবল খেলতে চায়। সেই চারজন সন্ত্রাসী খুবই তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ইগোশ্বরীর সাথে ফুটবল খেলতে শুরু করে, কিন্তু ইগোশ্বরী সেই খেলার মাঝেই তাদের মারতে শুরু করে। চারজনকে মেরে সে আহত করে ফেলে এবং তাদের থানায় নিয়ে আসে। কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে জাওয়াহারও চলে আসে, কারণ ইগোশ্বরী যে চারজনকে অ্যারেস্ট করেছিল তারা জাওয়াহারের লোক ছিল। ইগোশ্বরী থানাতে জাওয়াহারকে দেখার পরেই খুশি হয়ে যায় আর বলে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। জাওয়াহার চিৎকার করে বলে তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি আমার লোকদের অ্যারেস্ট করেছো? ইগোশ্বরী বলে তুমি প্রমাণ চেয়েছিলে, আমি জলজ্যান্ত 4টা প্রমাণ হাজির করেছি। এবার তো বুঝতে পেরেছো তোমাকে অ্যারেস্ট করতে আমার বেশি দিন লাগবে না। এভাবে সে স্মোক করে জাওয়াহারের মুখে ধোঁয়া ছুঁড়ে মারে। এতে জাওয়াহার আরো বেশি রেগে যায়। একটু পরে সে বাধ্য হয়ে থানা থেকে চলে আসে। পরের দিনই দেখা যায় ইগোশ্বরী যখন সকালে মর্নিং ওয়ার্কে বের হয়েছিল তখনই একজন লোক ইগোশ্বরীর উপরে চাকু দিয়ে হামলা করে। সে হামলার পরপরই পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইগোশ্বরী সৌভাগ্যবশত আগেই সে আঘাতটা দেখে ফেলে, যার ফলে সে আঘাতটা প্রতিহত করে। এদিকে সেই সন্ত্রাসী ভয়ে সেখান থেকে বাইক নিয়ে পালাতে শুরু করে, আর এদিকে ইগোশ্বরী তার পেছনে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে একটু সময়ের জন্য ইগোশ্বরী যখন ধ্যান সরে যায় ঠিক তখনই একটা গাড়ির সাথে ইগোশ্বরীর অ্যাক্সিডেন্ট হয়, আর দেখা যায় সেই গাড়িটা আর কারো নয়, জাওয়াহারের। এদিকে এই দুর্ঘটনায় ইগোশ্বরী অনেকটাই আহত হয়। এই সবকিছুই ছিল জাওয়াহারের প্ল্যান, সে তাকে খুন করতে চেয়েছিল। এদিকে পার্কে থাকা বেশ কয়েকজন লোক ইগোশ্বরীকে সাথে সাথে হসপিটাল অ্যাডমিট করা হয়। দেখা যায় হসপিটালে পুলিশ কমিশনার ইগোশ্বরীকে দেখতে আসে। সেখানে সে তাকে দেখার জন্য বা তার ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য আসেনি, বরং সে উল্টো তাকে খোঁচা মেরে কথা বলছিল। আর তার কথাগুলো শুনে ইগোশ্বরী অনেকটাই নিশ্চিত হয়ে যায় এই পুলিশ কমিশনারও জাওয়াহারের হয়েই কাজ করে। তখনই জাওয়াহারও হসপিটালে চলে আসে আর ইগোশ্বরীকে বলতে থাকে আমার বিরুদ্ধে যারা কাজ করে তাদের এই পরিণতি হয়। এরপরেই একটা কল সেন্টারকে দেখানো হয়। এটা আসলে একটা এমার্জেন্সি কল সেন্টার, আর এখানে মানুষরা কমপ্লেন করার জন্য কল করে। সন্তোষের কাছে একটি কল আসে। সন্তোষ কলটা রিসিভ করতেই সেই কমপ্লেনটা শুনে নেয়। এছাড়া সেই কমপ্লেনে একটা নাম্বারও মেনশন করা ছিল। সন্তোষ সেই নাম্বারটা নোট করে রেখে দেয়। এদিকে ইগোশ্বরীকে দেখা যায় সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। অন্যদিকে আবারও সন্তোষকে দেখানো হয় যে নাম্বারটা সে নোট করেছিল সেই নাম্বারটাকে সে ফলো করতে থাকে, আর সেই নাম্বার ফলো করে সে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছিল। অন্যদিকে বেশ কয়েকদিন পরেই ইগোশ্বরী সুস্থ হয়ে আবারও ডিউটিতে জয়েন করে। সেখানে পুলিশ কমিশনার আবারও ইগোশ্বরীকে কিছু নীতিবাক্য শোনায় এবং সে বলে এই এরিয়াতে থাকতে হলে ইগোশ্বরীকে এই এরিয়ার মতোই চলতে হবে। সে কি জানে তার পুলিশ স্টেশনে এখন বাকি পুলিশ অফিসারদের কি অবস্থা? কারণ ইগোশ্বরী আসার আগে সেই পুলিশ স্টেশনের প্রত্যেকটা পুলিশ অফিসার এক্সট্রা ইনকাম করত, কিন্তু ইগোশ্বরী আসার পরে সেটা বন্ধ হয়ে গেছে, যার ফলে সেই পুলিশ স্টেশনের বাকি পুলিশ অফিসাররা ইগোশ্বরীর উপরে একেবারেই নারাজ। এই জন্য ইগোশ্বরীর উচিত এই ধরনের জাওয়াহারের মতো লোকদের পেছনে না ছুটে তার উচিত এমন কিছু করা যেন তার পুলিশ স্টেশনের পুলিশ অফিসাররা আগের মতো কিছু টাকা ইনকাম করতে পারে।
ইগোশ্বরী পুলিশ কমিশনার সেখান থেকে চলে আসে আর তার থানায় আসার পরে প্রত্যেককে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করে তারা কি ঘুষ নিত কিনা এবং তাদেরকে এখন কোনো সমস্যা হচ্ছে কিনা। কিন্তু বোঝা যায় তাদের কথা থেকে যে তারা আগে সবাই ঘুষ নিত আর এখন তারা একেবারেই খালি হয়ে আছে। এতে ইগোশ্বরী প্রচণ্ড রেগে যায় আর তাদের বলে এই পোশাকটা তাদের দেওয়া হয়েছে শুধুমাত্র দেশকে রক্ষা করার জন্য, কিন্তু তারা সেটার উল্টোটা করছে। অন্যদিকে বাকি পুলিশ অফিসাররা অবশেষে তাদের ভুল বুঝতে পারে এবং তারা ইগোশ্বরীকে সরি বলে। এদিকে সন্তোষ যখন জানতে পারে যে ইগোশ্বরী আবারও ডিউটিতে জয়েন করেছে, সে তাকে কল করে এবং তার সাথে দেখা করতে চায়। ইগোশ্বরী তাকে আলাদা একটা জায়গায় দেখা করতে বলে। এরপরে আমরা জানতে পারি ইগোশ্বরী আসার আগে যে পুলিশ অফিসারকে এখানে মেরে ফেলা হয়েছিল সন্তোষ ছিল তারই ছেলে। তার বাবা মারা যাওয়ার পর থেকেই সন্তোষ প্রতিজ্ঞা করেছিল সেও পুলিশ অফিসার হবে, কিন্তু সেটা সে হতে পারেনি। যাই হোক, এমার্জেন্সি কল সেন্টারে কাজ করার সুবাদে সন্তোষ একটা জিনিস জানতে পেরেছে। আসলে বেশ কয়েকদিন ধরে ক্রসলাইনে সে কিছু ইনফরমেশন পেয়েছে। আসলে এই এরিয়াতে অনেক বড় ধরনের একটা ড্রাগসের চালান আসতে চলেছে। এছাড়া এই কয়েকদিনে তাদের কথা শুনে সেই কন্টেনারের নাম্বারও সে জোগাড় করে ফেলেছে। ইগোশ্বরী তাকে বলে তুমি এই ইনফরমেশনটা নার্কোটিক্স ডিপার্টমেন্টকে দাও, তাতে করে ভালো হবে। কিন্তু সন্তোষ বলে আমি যদি এই ইনফরমেশনটা সেখানে দেই সাথে সাথে জাভাহারের কাছে খবর চলে আসবে, কারণ সেই ডিপার্টমেন্টে অনেক লোক রয়েছে জাভাহারের। কিন্তু আমি জানি আপনি একমাত্র অনেস্ট একজন পুলিশ অফিসার যে জাভাহারের বিরুদ্ধে লড়াই করতে জানেন, এই জন্য আমি এই ইনফরমেশনটা আপনাকে দিলাম। ইগোশ্বরী অবশেষে রাজি হয়ে যায়। সেই ইনফরমেশন অনুযায়ী সেই কন্টেনারকে তারা আটকে ফেলে। ইগোশ্বরী বলে ভিডিও রেকর্ড অন করার জন্য। এরপরে সেই অবস্থাতেই তারা কন্টেনার খোলে এবং ড্রাগস জব্দ করে। ইগোশ্বরী রাতের বেলাতেই সেই ড্রাগসগুলো নিয়ে জজের বাড়িতে চলে আসে। জজকে জিজ্ঞেস করে এই ড্রাগস নিয়ে এখন তারা কি করবে। জজ যখন সেই ভিডিওটা দেখতে পারে, সে দেখতে পায় সত্যিই পুরো কন্টেইনার ভরা ড্রাগস ছিল। জাজ বলে ঠিক আছে, এগুলোর বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নাও, তুমি এই সব ড্রাগসগুলো পুড়িয়ে দাও। অন্যদিকে এই ড্রাগসের পেছনে যারা জড়িত রয়েছে তাদেরকে অ্যারেস্ট করো এবং কোর্টে সাবমিট করো। এছাড়া এই ড্রাগসের বিষয়টাও কোর্টে সাবমিট করবে। এদিকে জানা যায় সেই ড্রাগসগুলো জাভাহারের ছিল, আর জাভাহার যখন এটা জানতে পারে তখন সে প্রচণ্ড রেগে যায়, হুঙ্কার দিতে শুরু করে। এদিকে মিডিয়াতে সেই ড্রাগস ধরার কথাটা ছড়িয়ে পড়লে মিডিয়ার লোকেরা ইগোশ্বরীকে প্রশ্ন করতে থাকে এত এত ড্রাগস এখানে এলো কি করে, আর এগুলোর পেছনে কার হাত রয়েছে। তখন ইগোশ্বরী বলে তারা এখনও ইনভেস্টিগেশন করছে। এরপরেই দেখা যায় একজন মিনিস্টারের পিয়ে কল করে ইগোশ্বরীকে এবং তার সাথে দেখা করতে বলে। ইগোশ্বরী সেই কলটা পেয়ে সেখানে মিনিস্টারের সাথে দেখা করতে চলে আসে। মিনিস্টার ইগোশ্বরীর অনেক প্রশংসা করতে শুরু করে। সেই মিনিস্টার বলে এবার তোমার নাম আমি অবশ্যই রেকমেন্ড করব মেডেলের জন্য, কারণ আমি শুনেছি তুমি অনেক বেশি সৎ। এছাড়া এখানে আসার পরে তোমার করা কাজগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। এরপরেই তাদের দুজনকে সেখানে কফি দেওয়া হয়। যদিও ইগোশ্বরী সেই কফি খেতে প্রথমে নিষেধ করে দেয়, কিন্তু মিনিস্টার তাকে জোর করে। অবশেষে ইগোশ্বরী এবং মিনিস্টার দুজনেই সেখানে বসে কফি খায়। দেখা যায় কফি খাওয়ার কিছুক্ষণ পরেই তার মাথা ঘুরতে থাকে আর একটা সময় ইগোশ্বরী অজ্ঞান হয়ে যায়। এরপরেই আমরা দেখি একটা রুম থেকে জাভাহার বের হয়ে আসে। মিনিস্টার আর জাভাহার দুজনেই হাসতে শুরু করে, অর্থাৎ এরা দুজনেই একসাথে মিলে কাজ করছিল। ইগোশ্বরীকে এখানে নিয়ে আসা, কফি খাওয়া, এই সব কিছু ছিল একটা ফাঁদ, আর সেই ফাঁদে ইগোশ্বরী পা দিয়ে দেয়। তারা দুজন একসাথে কিছুক্ষণ হাসতে থাকে। এরপরেই তারা কোথাও চলে যায়। এরপরেই সেই মেয়েটিকে দেখানো হয় যে পুলিশ স্টেশনে চা দিতে যেত। মেয়েটির নতুন নতুন বিয়ে হয়েছে আর এখন সে ফুল বিক্রি করে, কিন্তু জাভাহারের তার উপরে চোখ পড়ে যায় এবং তার দিকে সে বাজে নজরে তাকাতে থাকে। মেয়েটি জাভাহারকে চিনত, এই জন্য সে ভয় পেতে শুরু করে। জাভাহার সেই মেয়েটির কাছ থেকে ফুল কিনে নেয়, তার পরিবর্তে তাকে বেশি টাকা দেয়। এতে মেয়েটির ভয় আরও বেড়ে যায়। এরপরেই একটা শকিং নিউজ দেখানো হয় টিভিতে, সেই মিনিস্টার কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। এরপরেই সেই মিনিস্টারের দলের বেশ কিছু উগ্রবাদী সন্ত্রাসীরা পুরো শহরে হাঙ্গামা করতে থাকে, ভাঙচুর করতে থাকে মিনিস্টারের এই আকস্মিক মৃত্যুতে। তাদের একটাই কথা ছিল, মিনিস্টার মারা গেছে, তারা শোক পালন না করে কেন এখানে দোকান খুলে বসে আছে। যখনই পুলিশ স্টেশনে খবর চলে যায়, ইগোশ্বরী সেখানে চলে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এবং তাদের সাথে লড়াই করে এবং তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এইদিকে মিনিস্টারের শেষক্রিয়া করা হচ্ছিল, সেখানে ইগোশ্বরীও চলে আসে। সেখানে জাভাহারও ছিল।
তখনই সেখানে ইগোশ্বরী জাভেহারের কানে কিছু একটা বলে, আর এতে করেই জাভেহার প্রচণ্ড রেগে যায় এবং ইগোশ্বরীকে সেখানে মেরে ফেলতে চায়, কিন্তু বাকি লোকেরা তাকে ঠেকায়। কিন্তু ইগোশ্বরী কানে কি বলেছিল। এরপরেই আমাদের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখানো হয়। সেই ফুল বিক্রেতা মেয়ের উপরে নজর দিয়েছিল জাভেহার, আর এরপরেই মেয়েটিকে সে জোর করে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু সেটা নিজের জন্য নয়, এই মিনিস্টারের জন্য। সেই মিনিস্টার যখন ওয়াশরুমে যায়, মেয়েটির সুযোগ পেয়ে কোনোভাবে ইগোশ্বরীকে কল করে এবং পুরো বিষয়টা খুলে বলে। ইগোশ্বরী তখন তাকে বলে ভিডিও কলে পুরো দৃশ্যটা দেখানোর জন্য। তখনই ইগোশ্বরী দেখতে পায় সেখানে অনেকগুলো ভায়াগ্রা ট্যাবলেট রয়েছে, এছাড়া একটা গ্লাসও রয়েছে পানি ভরা। ইগোশ্বরী বুঝতে পারে নিশ্চয়ই এই ট্যাবলেট খেয়েই মিনিস্টার মেয়েটিকে রেপ করবে। এই জন্য ইগোশ্বরী মেয়েটিকে বলে সেই গ্লাসের ভেতরে বেশ কয়েকটা ট্যাবলেট একসাথে দেবার জন্য। মেয়েটি সেটাই করে। কিছুক্ষণ পরে মিনিস্টার গোসল করে বাইরে বের হয়ে আসে। দেখা যায় তাদের প্ল্যানটা কাজ করে যায়। মিনিস্টার সেই পানিটা খায়, আর পানি খাওয়ার পরেই যখনই মেয়েটির কাছে আসতে যাবে, ঠিক ওই সময়টাতে তার চেস্টে পেন শুরু হয়। বুকে ব্যথা শুরু হতেই একটু পরেই সে মারা যায়। আর এই কথাটাই ইগোশ্বরী জাভেহারের কানে কানে বলেছিল। এরপরে যখন ইগোশ্বরী থানায় চলে আসে, সে দেখতে পায় থানার সামনে বেশ কয়েকজন মহিলা আন্দোলন করছিল। ইগোশ্বরী থানার ভেতরে যে দেখতে পায় লকআপের ভেতরে একটি মেয়ে সুইসাইড করে বসেছে, আর এই জন্যই তারা আন্দোলন করছে। কিন্তু কেউ জানে না মেয়েটি কিভাবে মারা গেল। আসলে বেশ কিছুক্ষণ আগে এই দম্পতিকে থানায় নিয়ে এসেই তাদের পরিবারের বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছিল, কারণ তারা একে অপরকে ভালোবাসে। আর এরপরেই তাদের থানায় রাখা হয়েছিল নিরাপদে, কিন্তু এরপরেই তাদের সাথে কি হয়েছে কেউ জানে না। খবরটা চারদিকে ছড়িয়ে পড়তেই সবাই সে আন্দোলন করতে শুরু করে, আর তখনই সেখানে জাভেহারের গাড়ি দেখানো হয়। ইগোশ্বরী কিছুক্ষণ ভাবার পরে সেও বুঝতে পারে নিশ্চয়ই প্রতিশোধ নেবার জন্যই জাভেহারই এইগুলো করেছে। এদিকে পুলিশ কমিশনার ডেকে পাঠায় ইগোশ্বরীকে এবং জবাব চায় যে লকআপের ভেতরে কিভাবে মারা গেল। আসলে ইগোশ্বরীও কিছু বলতে পারছিল না, যার ফলে পুলিশ কমিশনার তাকে সময় দেয়। 7 দিনের মধ্যে যদি এটা প্রমাণ করতে না পারে কিভাবে হলো, তাহলে এর দায়ভার ইগোশ্বরীকে নিতে হবে। তার বিরুদ্ধে ইনকোয়ারি বসবে এবং তাকে সাসপেন্ড করা হবে। ইগোশ্বরীর মনটা এটা খারাপ হয়ে যায়। যখনই সে অটো দিয়ে আসছিল, তখনই সে জানতে পারে সেই মিনিস্টারের পরিবর্তে জাভেহারই এবার ইলেকশনে দাঁড়াচ্ছে। আর তখনই দেখা যায় জাভেহার ইলেকশন অফিসে চলে আসে নমিনেশন পেপার জমা দিতে। ঠিক ওই সময়টাতে একজন মহিলাও সেখানে চলে আসে, আর সে জাভেহারের বিরুদ্ধে সবার সামনেই কমপ্লেন করে বসে। মহিলা বলে জাভেহার তাকে রেপ করেছে, আর সেটার প্রমাণও তার কাছে রয়েছে। যেহেতু সেই বিষয়টা সবাই দেখে ফেলেছিল, তাই জাভেহার বাধ্য হয়েই লয়ারের মাধ্যমে সেই কেসটা কোর্টে লড়ে। তখনই দেখা যায় সেই মেয়েটি আর কেউ নয়, ইগোশ্বরী। অন্যদিকে জাভেহারের উকিল বলে এই ইগোশ্বরী জাভেহারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, সে কোনোভাবেই ইগোশ্বরীকে কিছুই করেনি। এরপরেই সেই দিনের ঘটনা দেখানো হয়, যেদিন ইগোশ্বরীকে কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে দেওয়া হয়। আসলে এরপরে জাভেহার এবং সেই মিনিস্টার তাকে দুজনে মিলে রেপ করেছিল এবং সেই অবস্থাতেই তাকে ফেলে রেখে গিয়েছিল। ইগোশ্বরীর যখন জ্ঞান ফিরে, তখন নিজের এই অবস্থা দেখে সে একেবারেই ভেঙে পড়ে। তখনই মিনিস্টার তাকে কল করে আর স্বীকার করে নেয় সে এবং জাভেহারই ইগোশ্বরীর সাথে রেপ করেছে এবং তার এই অবস্থা করেছে। সে তার সাথে মজাও করতে থাকে যে পুলিশ হয়েও সে নিজেকে বাঁচাতে পারল না, অন্য মেয়েদের সে কি করে বাঁচাবে। অন্যদিকে মিনিস্টার আর জাভেহার যখন এইসব কথাগুলো বলছিল, তখন ইগোশ্বরীর ফোনে সেগুলো অটোমেটিক কল রেকর্ডে রেকর্ড হয়ে গিয়েছিল। ইগোশ্বরী প্রথমে বিষয়টা চেপে যায়, আর যখনই সুযোগ পায় তখন সেই মিনিস্টারকে সে মেরে ফেলে সেই ওষুধ দিয়ে। এরপরে যখন জানতে পারে জাভেহার নিজেই এখন একজন মিনিস্টার হবে, তখন আর সে চুপ করে থাকে না, তার বিরুদ্ধে কেস ফাইল করে এবং সেই প্রমাণগুলো জজকে দেখায়। কিন্তু দেখা যায় সেই জজও জাভেহারের সাথেই মিশে রয়েছে, আর এই জন্য সেই রেকর্ডিংটা শোনার পরে সেটা সাথে সাথে সে কেটে দেয় আর বলে এখানে আসলে কিছুই নেই। ইগোশ্বরী তখন হতবাক হয়ে যায় আর বুঝতে পারে এই জজও জাভেহারের সাথে মিশেই রয়েছে। অন্যদিকে কোনো প্রমাণ না থাকার কারণে জাভেহারকে এই কেস থেকে অব্যাহতি দেওয়া হয়। কোর্টের বাইরে আসতেই ইগোশ্বরীকে একজন কনস্টেবল কল করে আর বলে তাকে মারার প্ল্যান করা হচ্ছে, সে যেন সেখান থেকে চলে আসে। অন্যদিকে সেই পুলিশ কমিশনার জাভেহারকে কল করে আর বলে জজকে তারা কিনে নিয়েছিল, যার ফলে এই যাত্রায় জাভেহার বেঁচে গেছে, আর এখন ইগোশ্বরীকেও মেরে ফেলতে হবে, নয়তোবা বিপদ হতে পারে। জাভেহার সাথে সাথেই তার সব লোকদের ইগোশ্বরীকে উঠিয়ে নিয়ে আসার জন্য পাঠিয়ে দেয়, আর দেখতে পায় ইগোশ্বরীর ফোন লোকেশন আন্ধারা বর্ডারের একটা জঙ্গলের মাঝে।
তারা সবাই সেখানে যেয়ে ইগোশ্বরীর উপরে হামলা করে বসে। ইগোশ্বরী তাদের সাথে ফাইট করে, কিন্তু এত জনের সাথে পেরে ওঠে না। একটা সময় ইগোশ্বরী পাহাড় থেকে পড়ে যায়। কিছুক্ষণ পরে জাভাহার তার লোকদের কল করে এবং ইগোশ্বরীকে মেরে ফেলেছে কিনা সেটা জিজ্ঞেস করে। তারা বলে ইগোশ্বরী আসলে পাহাড় থেকে পড়ে গেছে, আর সেখান থেকে পড়ে সে কোনোভাবেই বাঁচতে পারবে না, তাই নিশ্চিতভাবে বলা যায় সে মারা গেছে। কয়েকদিন পরেই ইগোশ্বরীর বাবা মা সেখানে আসে। আসলে তারা ইগোশ্বরীকে খুঁজে পাচ্ছিল না, কিন্তু সেখানকার পুলিশ কনস্টেবল ইগোশ্বরীর বাবা মাকে কিছুই জানায় না, বরং বলে আপনারা অপেক্ষা করুন, আপনার মেয়েকে ঠিকই পেয়ে যাবেন। এদিকে দেখা যায় ইগোশ্বরীর পরিবর্তে সেখানে নতুন পুলিশ অফিসারও চলে এসেছিল। সে ইগোশ্বরীর বাবা মাকে বলে আমি আপনার মেয়ের কেসটা ইনভেস্টিগেশন করছি, আমি দ্রুতই আপনার মেয়েকে খুঁজে বের করব আর আপনাদের কাছে ফিরিয়ে দেব। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় সেই পুলিশ অফিসারও জাওহারের কাছেই চলে আসে আর বলে আপনার জন্যই আমি চাকরিটা পেয়েছি, তাই আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে। আপনার বিরুদ্ধে আমি কোনো কাজই করব না, কোনো ইনফরমেশন পেলে সাথে সাথে আপনাকে দিয়ে যাব। এরপরেই সে ইগোশ্বরীর কেস ফাইলটা জাওহারকে দিয়ে দেয়। এতে জাওহার অনেক খুশি হয়ে যায়। আর তখনই তাদের ওপরে একটা কাঠের বাক্স পড়ে আর দেখা যায় সেটার ভেতর থেকে ইগোশ্বরী বের হয়ে আসে, অর্থাৎ ইগোশ্বরী মারা যায়নি। আসলে ইগোশ্বরী ফিরে এসেছিল প্রতিশোধ নেবার জন্য, যেহেতু আইন তার অন্যায়ের বিচার করতে পারেনি। ইগোশ্বরী সেখানে একে একে জাভাহারের সব লোকদের মেরে ফেলে আর একটা সময় জাভাহারের সাথে ফাইট করতে থাকে আর তাকেও সে বেঁধে ফেলে। জাভাহারের মুখটা সে একটা পলিতে বেঁধে দেয় আর সেই পলির ভেতরে তার গাড়িতে থাকা ড্রাগসই ভরে দেয়, যার ফলে সে নিঃশ্বাসই নিতে পারছিল না। আর এতে করে একটা সময় সে সেখানেই মারা যায়। এরপরে জাভাহারের মৃত্যুর কেসটা যখন বাইরে আসে তখন কোনো প্রমাণ না থাকার কারণে ধরা হয় জাভাহার হয়তোবা ড্রাগসের ওভারডোজের কারণেই মারা গেছে। এদিকে ইগোশ্বরী একে একে এইসব ক্রাইমের সাথে যারা যারা যুক্ত ছিল সেই জজ, পুলিশ কমিশনার সবার বিরুদ্ধে একে একে ইনফরমেশন বের করে আর সেগুলো ফাঁস করে দেয় সবার সামনে। আর একে একে সবাইকে শাস্তি দেওয়া হয়। অন্যদিকে দেখা যায় ইগোশ্বরী আবারও তার জবটা ফিরে পায়। এবার সে ইন্সপেক্টর থেকে সরাসরি এসিপিতে প্রমোট হয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে মুভিটি আমাদের একটি বড় সত্য মনে করিয়ে দেয়, আইন আর ন্যায় বিচার সবসময় এক পথে চলে না। যখন পুরো সিস্টেম দুর্নীতির অন্ধকারে ডুবে যায় তখন সত্যকে বাঁচিয়ে রাখতে অন্তত একজনকে রুখে দাঁড়াতে হয়। ইগোশ্বরী আমাদের দেখিয়েছে যে প্রতিবাদ করার জন্য অন্তত বড় কোনো দলের প্রয়োজন নেই, নিজের ভেতরের সততা আর অদম্য সাহস থাকলেই যথেষ্ট। গল্পটি আপনাদের কেমন লেগেছে? আপনি কি মনে করেন ইগোশ্বরীর নেওয়া পদক্ষেপগুলো ঠিক ছিল? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।